হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি আমার বন্ধু ডিসাইড করেছিলাম যে আমরা লালবাগ কেল্লা এবং পুরান ঢাকা যাব। সো আমরা আর দেরি না করে রওনা দিলাম লালবাগের উদ্দেশ্যে। প্রথমে সো রাস্তায় তেমনটা জ্যাম ছিল না, সো আমরা দ্রুত লালবাগে পৌঁছে গেলাম। আমরা আজিমপুর নামলাম, আজিমপুরের থেকে রিক্সা নিয়ে আমরা সোজাসুজি লালবাগ কেল্লা দিকে গেলাম। এটি হচ্ছে লালবাগের প্রথম দরজা। এতে আমরা টিকিট কেটে লালবাগে প্রবেশ করলাম। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লালবাগের একদম ভিতরে, এবং আমার ঠিক সামনেই আছে লালবাগের প্রধান দুর্গটি এবং দ্বিতীয় দুর্গটি। লালবাগ কেল্লা বলতে গেলে এক প্রকার একটি বড় একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটি এরিয়া। আমরা এখন আছি লালবাগের প্রথম দুর্গের সামনে, এবং এখানে সম্ভবত একটি সমাধি রয়েছে ভিতরে, ঠিক লালবাগের যে প্রধান দুর্গ তার ভিতরে, এবং সামনে রয়েছে তিনটি আরও সমাধি। আমি ঠিক নাম বলতে পারলাম না এটি কাদের সমাধি, কারণ সাইনবোর্ডে তাদের নামগুলো মুছে গেছে। তো এটা হচ্ছে লালবাগের আরেকটি সাইড। এটি প্রধান দুর্গের অপোজিট সাইডেই। সরি, একটু আঙ্গুলে এসে পড়েছিল ভিডিওতে। এখন আমি আমার বন্ধু উপরে চলে যাচ্ছি এবং আপনাকে দেখাবো যে এর উপরে কি আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটি ধরতে গেলে একরকম ছাদ। এখান থেকে লালবাগের প্রধান দুর্গটি দেখা যায় এবং দ্বিতীয় দুর্গটি দেখা যায়, এবং এই পাশে রয়েছে কিছু বাগান। আমি ঠিক বলতে পারলাম না কিসের বাগান এগুলা। সো এখন আপনারা যা দেখছেন এটি হলো লালবাগের আরেকটি সাইড। সো এই সাইডে সম্ভবত রয়েছে আরেকটি দুর্গ, এখানে সৈন্যরা সম্ভবত থাকতো। এবং এখন যা দেখছেন এটি হলো সুড়ঙ্গ পথ। যখন নবাব যুদ্ধে পরাজিত হতো তখন এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেত। সুড়ঙ্গটি হলো গেট দিয়ে ঢুকতেই ডান দিকে। সো এটা হলো 3 নম্বর দুর্গের আরেক পাশ। এখানে বর্তমানে লালবাগের স্টাফরা থাকে এবং নামাজ পড়ার স্থান রয়েছে, এবং এই সাইডটিতে রয়েছে পুকুর। নবাব থাকাকালীন এই পুকুরটিতে নবাব গোসল করতো। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে এখন সবুজ ঘাস আর ঘাস রয়েছে, কোনো পানি নেই, কিন্তু এক সময় এখানে ছিল অনেক পানি, আর এখানেই নবাবে গোসল করতো। এই ঘাটের এক পাড় দিয়ে নবাব গোসল করতো এই পুকুরে। এবং এটি হচ্ছে 2 নম্বর দুর্গ। দ্বিতীয় দুর্গটি বিশাল, এবং আমরা এখন ভিতরে যাচ্ছি। এটি 2 নম্বর দুর্গের ভিতরে একটি ঝর্ণা ছিল এক সময়। এটি ছিল নবাবের গোসলখানা, এখানে নবাব গোসল করত। আপনারা দেখতে পাচ্ছেন আগের কালের টাইলস করা, এবং আগের কালের দেওয়ালের যে রং সেই রঙগুলো উঠে যাচ্ছে। এবং এখানটি হলো সম্ভবত নবাবের টয়লেট, আর এটি হচ্ছে নবাবের আরেকটি গোসলখানা, এখানে নবাব গোসল করত। আর এটি হচ্ছে আরেকটি টয়লেট, আর এটি হলো দুর্গের উপর যাওয়ার সিঁড়ি। এখানে অনেক মানুষই উপরে যাচ্ছে, সো আমরা উপরে যাচ্ছি। আর সিঁড়িগুলো ছিল খুবই চড়া। সো আমরা যখন উঠছিলাম অনেক বুঝে শুনে উঠছিলাম, কারণ একটু যদি পা ফিসকে যায় বা বেজে পড়ে যায় তাহলে হাত পা ভেঙে যাবে। সো আপনারা যখন যাবেন বি কেয়ারফুল। উপরে যেতেই আমরা দেখলাম উপরের তলাটি কাঁচ দিয়ে সিল করে দিয়েছে, এবং উপরে ভিতরে ঢোকার মতো কোনো সুযোগ নেই। এবং দুর্গের আরেক সাইডে আমরা দেখলাম আরেকটি দরজা, এবং তাও কাঁচ দিয়ে সিল করে দিয়েছে, সেখানেও ঢোকার কোনো সুযোগ নেই। সো আপনারা যা দেখতে পাচ্ছেন এটি হলো নবাব আমলে নির্মিত একটি মসজিদ, এখানে নবাব থাকাকালীন নামাজ পড়া হতো। সো একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ছাদ ধরনের জায়গাটি, এটি হলো আরেকটি জায়গা, এবং এদিকটি বেশ পরিত্যক্ত এবং ময়লা আবর্জনা ভরা জায়গা। সো আমি আমার বন্ধু কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা আবার ফিরে আসলাম, কারণ এখানে শুধু ময়লা, তেমন কিছুই নেই।
তো আমাদের লালবাগ ঘোরার পর আমরা ডিসাইড করলাম যে আমরা এখন পুরান ঢাকায় যাব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা লালবাগে যে প্রধান ফটক তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। সো তারপর আমি আমার বন্ধু রিক্সায় নিয়ে নাজিরা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। সো এ হলো পুরান ঢাকার নাজিরা বাজার, যা সবার কাছে বিখ্যাত এবং অনেক খ্যাতিমান জায়গা, যা বলা যায় বিরিয়ানির দোকানের সমাহার। এবং আমি আমার বন্ধু ডিসাইড করলাম আজকে আমরা শাহী নান্না বিরিয়ানিতে যাব। তো আমরা শাহী নান্না বিরিয়ানিতে গেলাম। এ হচ্ছে শাহী নান্না বিরিয়ানির মেনু। তো আমি অর্ডার করেছিলাম 300 টাকার এই মাটন কাচ্চিটি। মাটন কাচ্চিটি দেখতে ভালোই ছিল, রাইসের পরিমাণ অনেক বেশি ছিল এবং মাটন বলতে গেলে সফট ছিল, কিন্তু খুব একটা সফট ছিল না, শক্ত শক্তই ছিল এবং খেতেও ভালো ছিল। এমনটা না যে অনেক শক্ত যা চাবানো যায় না, চাবানো যায়। এবং ওদের আরেকটি জিনিস আমার খুবই ভালো লেগেছে, ওরা আনলিমিটেড চাটনি দিচ্ছিল এবং ওদের চাটনিটি খুবই ভালো ছিল। কারণ এই যুগে কেউ আনলিমিটেড চাটনি দিবে না, বরং আলাদা টাকা চার্জ করবে। এবং পরবর্তীতে ওদেরকে মাটন পিস আমার কেমন যেন তেলযুক্ত মনে হচ্ছিল, যার জন্য আমি ওয়েটারকে তা চেঞ্জ করার জন্য বললাম, সে চেঞ্জ করে দিয়েছে। ওদের বিহেভিয়ার অনেক ভালো ছিল বলতে গেলে। ওভারঅল ওদের বিরিয়ানিকে আমি 10-এর মধ্যে 7 দিব। তো পরবর্তীতে আমি আমার বন্ধু ডিসাইড করলাম যে আমরা বিউটি লাচ্ছিতে লাচ্ছি খাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বিউটি লাচ্ছিতে আছি, এখানেই আছে সেই বিখ্যাত লাচ্ছি। এবং এরপরে আমরা বিউটি লাচ্ছিতে লাচ্ছি অর্ডার করলাম। দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো লাচ্ছি হচ্ছে। এক গ্লাসের প্রাইস হচ্ছে 40 টাকা এবং আপনার টোকেন নিয়ে নিতে হবে। এবং এর মধ্যে আমাদের লাচ্ছি তৈরি হয়ে গেছে, তারা আমাদের ওয়ান টাইম গ্লাসে দিয়েছে। এ হচ্ছে 40 টাকার বিউটি লাচ্ছি এবং লাচ্ছিটা ছিল অসাধারণ বলতে গেলে 1 নম্বর লাচ্ছি। এমন লাচ্ছি আমি কোনোদিনও মিরপুরেও খাইনি এবং আমি অন্য জায়গায় তো খাইনি। বলতে গেলে লাচ্ছিটি ছিল নাম্বার 1। সো এই ছিল আজকের ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। পিস আউট।